আজকে 10 ফেব্রুয়ারি আগামী 12 তারিখ নির্বাচন এবং সম্ভবত আজকেই নির্বাচন নিয়ে আলাপ আলোচনার শেষ দিন, ফলে সম্ভবত নির্বাচনের আগে এটাই আমার শেষ আলাপ। আজকে আমি আলাপ করব বেসিক্যালি যে আমরা যে জরিপগুলো দেখলাম, এখন পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে সবগুলো জরিপের মধ্যে যে বিএনপি আগায় আছে, কোনোটায় অর্ধেকেরও বেশি যে আগায় আছে, মানে জরিপের ফলগুলো যে আমরা এরকমভাবে দেখতে পাচ্ছি, তার মধ্য দিয়ে তো আমরা বুঝতেই পারতেছি যে নির্বাচন যদি সঠিক বা কারচুপিহীন হয়, ঠিকঠাক হয়, ইঞ্জিনিয়ার নির্বাচন যদি না হয়, তাহলে নিশ্চিতভাবেই বিএনপি আসতেছে এবং বিএনপি সেটা অলমোস্ট 200 থেকে 220 আসন পাইতে পারে। মানে অন্তত জরিপের হিসাব নিকাশ আলাপ আলোচনায় সেরকমই মনে হচ্ছে। তো আমি যেটা আলাপ করতে চাইবো সেটা হচ্ছে যে ঠিক কী কারণে মানে বিএনপি আসলে শেষ পর্যন্ত অনেক আলাপ আলোচনার পরেও বিএনপি আসলে এই জায়গায় আসা ঠেকলো এবং নির্বাচনের আগে আমাদের মনে হইল যে বিএনপি 200 থেকে 220টা আসন পাইতে পারে। আলাপে ঢোকার আগে, আমার আলাপে প্রবেশ করার আগে একটা প্রসঙ্গ একটু উত্থাপন করতে চাই, সেটাও কোনোভাবে এটার সঙ্গে যুক্ত, আজকের আলাপের সঙ্গে যুক্ত। সেটা হচ্ছে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2025 সালের জুলাই মাসে সানেমের জরিপ প্রকাশ হয়েছিল এবং সেটাই নির্বাচন সংক্রান্ত প্রথম জরিপ আমাদের সামনে আসলো, যেটা নিয়ে আলাপ আলোচনা আমরা করছিলাম। সেখানে দেখা গেছিল যে তরুণরা বলতেছে এবং মানে সানেম যাদেরকে মানে ফোকাস করছে, তরুণদেরকে তারা ফোকাস করছিল সেই জরিপে, সেখানে তরুণরা বলতেছে এবং সবাই বলতেছে যে আগামী নির্বাচনে 39% ভোট পাইতে পারে বিএনপি, জামাত পাইতে পারে 21%, এনসিপি পাইতে পারে 16%। এখন আইসা মানে এই 4-5 মাস পরে, মানে জুলাইয়ের 6 মাস পরে অন্যান্য যতগুলো জরিপ আপনি দেখছেন, আপনি নিশ্চিতভাবেই দেখছেন যে প্রতিনিয়ত এনসিপির এই 16% নাই হয়েছে এবং যত দিন গেছে এনসিপি তাদের ক্রেডিবিলিটি হারাইছে এবং এনসিপি এখন অলমোস্ট নাই। এই ঘটনাটা কেন ঘটছে? এই ঘটনাটা যখন ঘটতেছে তখনই আমরা নানা ধরনের আলাপ আলোচনা করছি এবং বারবার এনসিপিকে সতর্ক করার চেষ্টা করছি যে এই ঘটনাটাই ঘটতে যাচ্ছে, এনসিপি আমাদের কথা শুনে নাই। এই ঘটনাটা বেসিক্যালি ঘটছে যে জামায়াতে ইসলাম চায় নাই যে এনসিপি একটা নতুন বা তৃতীয় শক্তি হিসাবে আবির্ভূত হোক, এবং যদি তারা আবির্ভূত হয় সেটা যে জামায়াতের জন্য সবচেয়ে বড় থ্রেট, এটা জামায়াত জানতো। ফলে জামায়াত তাদেরকে নানাভাবে ধইরা, তাদের মধ্যে দিয়া নানা রকম কাজকর্ম কইরা, গুপ্ত ইত্যাদি ওয়েতে এনসিপি জিনিসটা সম্ভাবনা নষ্ট করছে এবং ফাইনালি এনসিপিকে তাদের মধ্যে নিয়ে একেবারেই নাই করে দিচ্ছে। আপনি দেখেন জামায়াত এনসিপি জোট করার পরে এনসিপির আলাদা কোনো আর আইডেন্টিটি নাই এবং স্বাভাবিকভাবেই নির্বাচনের পরে দুই রকম সম্ভাবনা আছে, হয় এনসিপি এইরকম জামাতের সঙ্গে থাকবে এবং তাদের কমপ্লিট মৃত্যু হবে, অথবা এনসিপি আর জামাতের মধ্যে ফাইনাল একটা বিরোধ তৈরি হবে এবং এনসিপি জামাত থেকে বের হয়ে যাবে। এই আলাপটা এই মুহূর্তে করার কারণ হইল যে নির্বাচন সামনে রেখে এনসিপি আর জামাত জোট করছে বটে, কিন্তু আমাদের যেটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে এনসিপি জিতুক, কোথাওই জিতুক, এটা জামায়াত চাইবে না। এটা থিওরিটিক্যাল কারণেই চাইবে না, কারণ আপনি বাংলাদেশের রাজনৈতিক হিসাবটা দেখেন যে বিএনপি আওয়ামী লীগের এখানকার রাজনীতি, সেখানে জামায়াতে ইসলাম এখানে উত্থান ঘটছে। জামায়াতে ইসলামের বেসিক্যালি আওয়ামী লীগের শূন্যতার কারণে আওয়ামী লীগের শূন্যস্থান তারা পূরণ করছে। এখন তৃতীয় শক্তি হিসাবে এখানে যদি এনসিপি বা জুলাইয়ের তরুণদের একটা নতুন বাস্তব ক্রেডিবল একটা রাজনীতি তৈরি হইতো, তাইলে মানুষের সামনে আসলে কম্প্যারিজন বা মানুষের সামনে আসলে তুলনার হিসাবটা চলে আসতো জামাত নাকি এনসিপি। জামাত সেই রিস্কটা নিতে চায় নাই, ফলে এনসিপিকে তারা নাই করে দিচ্ছে। ফলে এই নির্বাচনেও জামায়াতে ইসলাম এনসিপিকে এমন কোনো জায়গায় দাঁড় করাইতে চাইবে না, বা যেখানে মনে হইতে পারে যে এনসিপিও তো আসলে ভোট পাইতে পারে, 1-2টা আসনের বাইরে কোথাও জামায়াতে ইসলাম এনসিপিকে জিতাবে না। এবং আমি হলফ করে বলতে পারি, আপনারা নির্বাচনের পরে সেটা মিলাবেন যদি ঠিকঠাক নির্বাচন হয়, যে যেসব জায়গায় জামায়াতে ইসলাম তাদের প্রার্থী প্রত্যাহার করছে এনসিপির প্রার্থীর জন্য, সেই জায়গাগুলোতেও ব্যাপক মাত্রায় ভোট বিএনপি পাবে এবং আপনাদের মিলাইতে তখন খুব সহজ হবে যে আপনারা বুঝবেন যে জামায়াতের ভোটগুলো আসলে এনসিপির বিরুদ্ধে গেছে বা বিএনপির কাছে গেছে। যাই হোক, জামাত আর এনসিপির এই হিসাবটা যদি আমরা বুঝি, তাইলে আমাদের জন্য এনসিপির ভবিষ্যৎ আসলে কোন দিকে যাইতে পারে সেটা বোঝাটা খানিকটা সহজ হবে। যাই হোক, আমি আমার আসল আলাপে প্রবেশ করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 9 ডিসেম্বর মানে 25 সালের 9 ডিসেম্বর প্রথম আলো জরিপ প্রকাশ করছিল এবং সেখানে তারা দেখাইছিল বা বলতে চেষ্টা করছিল যে 66% মানুষ মনে করে যে বিএনপি জিতবে, 26% মানুষ মনে করে জামাত জিতবে, এবং সেখানে তারা দেখাইছে যে মানুষ মনে করে 57% মানুষ মনে করে যে বিএনপি যদি জিতে সেটা ভালো হবে, অন্যদিকে 31% বা 32% মানুষ মনে করে যে জামায়াত সরকার গঠন করলে ভালো হবে। তারপরে
ইনোভেশন কনসাল্টিং নামে আরেকটা প্রতিষ্ঠান এই বছর জানুয়ারিতে একটা জরিপ করলো। সেখানে তারা দেখাইছে, এটা তাদের তৃতীয় রাউন্ডের জরিপ ছিল, সেখানে তারা দেখাইছে যে 51% মানুষ মনে করে যে বিএনপি সরকার গঠন করবে, জামাত সরকার গঠন করবে এরকম মনে করে তাদের হিসাবে 31% মানুষ। এবং সেখানে তার আরেকটা ইন্টারেস্টিং তথ্য বা একটা জরিপ পরিসংখ্যানও দেখাইছে যে 47% মানুষ মনে করে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হইতে পারেন এরকম মনে করেন 22%। আর গত পরশুদিন ইনকিলাবের যে জরিপ সেটাও আপনারা দেখছেন যে 60% মানুষ মনে করে বিএনপি জিতবে, 29% মানুষ মনে করে জামাত জিতবে। ফলে এত জরিপ মানে যতগুলাই আপনার সামনে আসছে সবগুলোর মধ্যে আপনি দেখছেন যে ব্যাপক মাত্রায় আসলে জামাত আর বিএনপির মধ্যে একটা তফাৎ আছে। এই তফাৎটা আসলে কেন, মানে এই তফাৎটা আসলে মানে আমাদের এত যেরকম মনে হচ্ছিল এত কাহিনী, এত মানে ট্রেন্ডস ইত্যাদি ফ্লো সব কিছু জামাত একটা ব্যাপক কিছু করবে, কিন্তু ফাইনালি এসে কিন্তু আমরা সেরকম কিছু আর দেখতে পাচ্ছি না। এর কি কারণ? আমি কয়েকটা কারণের কথা বলতে পারি। প্রথম যেই কারণ সেটা হচ্ছে যে জামায়াতের নিজস্ব ভোট ব্যাংক আসলে খুবই ছোট। মানে আপনি যদি 2008 সালের নির্বাচনের কথা বিবেচনা করেন তাহলে আপনি বুঝবেন যে মানে জামাত সেবার কত পার্সেন্ট ভোট পাইছিল, এবং জামাতের টোটাল হিস্ট্রিতে জামাত সর্বোচ্চ ভোট পাইছে 7%। এখন এই বাস্তবতায় এবারের নির্বাচনে 30-40% যে ফ্লোটিং ভোটার ছিল তাদের যদি আপনি 2/3 নিয়ে নেন, মানে জামাত যদি 2/3 নিয়ে নেয়, মানে 30%-র মধ্যে 20% যদি নিয়ে নেয়, তাইলেও আসলে জামাত 30 অতিক্রম করতে পারে না, কারণ জামাতের নিজস্ব ভোট ব্যাংক খুবই ছোট। অন্যদিকে এই 10% বিএনপির কাছে গেলে বিএনপির নিজস্ব ভোট ব্যাংক অনেক চওড়া হওয়ার কারণে বিএনপি আসলে খুব তাড়াতাড়ি আগে যায়। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আওয়ামী লীগ প্রশ্নটা আসলে শেষ পর্যন্ত বিএনপির কাছে গেছে, এবং জয়শঙ্কর যেদিন ঢাকায় আসলো তখনই আমরা বুঝতে পারছি যে মানে ভারত একটা বার্তা দিতে চায় আওয়ামী লীগের ভোটারদেরকে যে তারা যেন বিএনপিকেই তাদের সমর্থন জানানোর যেই দল সেরকম মনে করে। ফলে এর বাইরেও আপনি গত পরশুদিন যদি তারেক রহমানের আলাপ ছিলেন, বা পরশুদিন না, বা তার 1-2 দিন আগে রয়টার্সের সঙ্গে তারেক রহমান যেটা বলছেন যে শেখ হাসিনার পুত্র এবং কন্যারা যদি বাংলাদেশের রাজনীতিতে আসে সেক্ষেত্রেও তিনি সেটাকে ওয়েলকাম করবেন। ফলে এই বিষয়গুলো সামনে আসার কারণে, এবং 71 প্রশ্ন বলেন, জামাতের 71 বিরোধিতা, এবং জামাতের বাংলাদেশের নারী প্রশ্ন, বা জামাত যেভাবে টোটাল রাজনীতিটা করছে এমনভাবে যে তারা আসলে শুরুতে অনেক মাসল পাওয়ার দেখাচ্ছে, এবং তাদের যে পাকিস্তানপন্থী যে কূটনীতি এই সরকারের ভিতরে ঢুকে তারা ইনফ্লুয়েন্স ঘটায়া নানাভাবে যে পাকিস্তানের সঙ্গে একটা সম্পর্ক ইত্যাদি তৈরি করতে চাইছে, তাতে তারা আসলে ভারতকে যেমন চটাইছে, অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগকেও আসলে অনেক বেশি কনসাস করে ফেলছে। ফলে আলটিমেটলি আওয়ামী লীগ আর জামাতের কাছে যায় না। আওয়ামী লীগের যে প্রতিশোধ পরায়ণ জায়গা, যে জুলাই গণঅভ্যুত্থানে আমাদেরকে তোমরা ফালাইছো, ফলে আমরা তোমাদেরকে দেখাই দেবো জামাতকে ক্ষমতায় আয় না, এই জিনিসটা দিনে দিনে ডিজলভ হয়ে গেছে। এবং আপনি আওয়ামী লীগের সম্মতি উৎপাদন করে আওয়ামী লীগের পক্ষে এরকম বুদ্ধিজীবী বা এরকম মানে ইউটিউবার ওনাদের আলাপ আলোচনা শুনেন, তারা গত বছরের মাঝামাঝি থেকে যেরকম আলাপ করতো প্রতিনিয়ত আলাপগুলো ডাইভার্ট হয়েছে এবং অন্যান্য দিকে সেটা চলে গেছে। ফলে স্বাভাবিকভাবেই মানে আলটিমেটলি আওয়ামী লীগের ভোট আর জামাত পাচ্ছে না। এবং থার্ডলি আমি যেটা বলবো যে সেদিন একটা আলাপে এরকম শুনতেছিলাম যে নাজিম কামরান চৌধুরী, আপনি নিশ্চয়ই ওনাকে চিনেন, যে উনি বলতেছিলেন যে এবারের হিন্দু ভোটের 95% বিএনপির কাছে যাবে। তার কারণ হিন্দুরা ব্যাপক মাত্রায় ভোট দিবে, এবং এই ভোট দেওয়ার মধ্য দিয়ে তারা বিএনপিকে এক ধরনের দায়গ্রস্ত করতে চাইবে। তারা বলতে চাইবে যে আমরা তো ভোট দিছি, এবার তোমরা আমাদের নিরাপত্তা দাও। এবং গত 1.5 বছরের যেই অন্তর্বর্তীকালীন যেই সরকার বাস্তবতা, সরাসরি হিন্দুদের বাড়িতে অনেক হামলা ইত্যাদি না হলেও তারা একটা ব্যাপক নিরাপত্তাহীনতায় ছিল, এবং এইটা জামাতের সরকার কীরকম হবে সেটা হিন্দুদের কাছে পরিষ্কার, এবং সেটা অন্যান্য সংখ্যালঘুদের কাছেও পরিষ্কার। ফলে তাদের সামনে আসলে মানে হিসাবটা খুবই ক্লিয়ার ছিল। প্রথমত তারা ব্যাপক মাত্রায় অংশগ্রহণ করবে, কারণ তারা বিএনপিকে বোঝাইতে চাইবে যে আমরা তোমাকে সাপোর্ট করছি, এখন তোমরা আমাকে দেখবা। এবং দ্বিতীয়ত জামাত যে একটা ভয়ের জায়গা সেটাও আসলে মানে জামাত কনফার্ম করছে। ফলে হিন্দু অন্যান্য সংখ্যালঘু ভোট জামাতের কাছে যাবে না। এবং চতুর্থত আমি যেটা বলবো যে নারীদের বিরুদ্ধে মানে মিডল ক্লাসের নারী এবং টোটাল নারীদের বিরুদ্ধে জামাত যেভাবে ক্যাম্পেইন করছে একমাত্র পুরুষদেরকে টার্গেট কইরা, এটা আলটিমেটলি নারী ভোট জামাতের কাছে যাওয়ার কোনো কারণ নাই। ফলে এই নারী ভোটের প্রসঙ্গটাও আসলে ফাইনালি আপনার এই হিসাবটাকে আপনার সামনে দাঁড় করায় দিবে। অন্যদিকে জামাতের একটা প্রধান শক্তি ছিল, আপনারা জানেন যে মাদ্রাসাপন্থী যে হুজুর মাওলানা, ওনাদের যে ভোট, ফাইনালি ওনারা কিন্তু জামাতকে আর সাপোর্ট করে না। এবং বাইতুল মোকাররমের খতিব সাহেব যখন
জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেলছেন, এইটা একটা বড় ঘটনা হয়ে গেছে। ফলে এই সবগুলা ইন্ডিকেশন যদি আপনি মিলান তাহলে আপনি বুঝবেন যে বিএনপি কী কারণে আসলে 200 থেকে 220টা সিট পাইতে পারে। ফলে আমার নির্বাচনের আগে আমার সেই আলাপে আমি যেটা বলবো যে এই নির্বাচনে বিএনপি 200 থেকে 220 সিট পাবে, এতে কোনো সন্দেহ নাই, যদি না কারচুপি হয়। ফলে মানে কারচুপিটাই যে এবারে নির্বাচনের একমাত্র রিস্ক ফ্যাক্টর, সেটা আমাদের মাথায় রাখা দরকার। ফলে বিএনপি এবং বিএনপির সমর্থক বা টোটাল নাগরিকদের এই ব্যাপারে ব্যাপক মাত্রায় সচেতন থাকতে হবে এবং মানে নাগরিক পর্যায়ে আসলে ভোটটা সুষ্ঠু হচ্ছে কিনা এই ধরনের একটা কনসিয়াস মানে অবস্থান তাদেরকে নিতে হবে এবং প্রতিনিয়ত মানে ভোট যে আমরা দিতে চাই, ভোট যে আমাদের অধিকার, এই জিনিসটাকে নিশ্চিত করতে হবে। নির্বাচন যদি কারচুপি ময়তা থেকে বের হইতে পারে বা নির্বাচন যদি কোনো রকম কারচুপি না হয়, এই নির্বাচনে বিএনপি জিতবে, এত কোনো সন্দেহ নাই। আমি মানে আজকে যখন মানে রাস্তায় ছিলাম তখন আমি দেখছি যে ঢাকার প্রচুর মানুষ ঢাকার বাইরে যাচ্ছেন এবং তারা ভোট দিতে যাচ্ছেন। বহু বছর পরে বাংলাদেশে এই ধরনের একটা নির্বাচনী আমেজ দেখা যাচ্ছে এবং মানুষ প্রচুর মাত্রায় ভোট দিবে, এটা আমি ধরে নিতে পারি। তবু যারা ভোট দেওয়ার ব্যাপারে অলস অবস্থান নিছেন, আমি আপনি যাকেই ভোট দেন না কেন ভোটটা অবশ্যই দিবেন। তার কারণ হচ্ছে যে ভোট যে আপনার অধিকার, ভোট যে আমাদের অধিকার, এটা আমাদের বোঝার দরকার আছে। এবং বিশেষ করে বিএনপিকে বা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক জায়গায় যারা উত্তীর্ণ করতে চান, বাংলাদেশকে যারা একটা সঠিক নির্বাচনী রাজনৈতিক সরকারের হাতে যারা ন্যস্ত করতে চান, তাদের আসলে এই নির্বাচনে ব্যাপক ভূমিকা নেওয়ার আছে এবং তাদের অবশ্যই ভোট কেন্দ্রে যাওয়ার দরকার আছে। আমি আলাপ মানে এইটুকুই করব, খুব বেশি আলাপ আর কিছু করার নেই। এই নির্বাচন জামাতে ইসলাম নির্বাচনের আগে যতই আগ্রম বাগ্রম করুক না কেন, ফাইনালি এসে তাদের যে অবস্থান সেটা পরিষ্কার, বিএনপির যে অবস্থান সেটাও পরিষ্কার। এখন জাস্ট আগামী 12 তারিখ যদি একটা সুষ্ঠু ভোট আমরা পাই, তাইলে একটা ঠিকঠাক রাজনৈতিক সরকার বা একটা নির্বাচিত সরকার আমরা পাবো। আমরা সেরকমটাই চাই এবং অবশ্যই আমাদের এখানকার যেই ভোটের যে অধিকার আমাদের উপর, ফাইনালি আমরা আবার এটাকে যে ব্যবহার করার সুযোগ পাইলাম, এই সুযোগটা অবশ্যই আমাদের কাজে লাগানো উচিত।